This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের পর এবার ক্যানিংয়ে জঙ্গির খোঁজ মিলল। আমাদের বাংলায় আবারও ক্যানিংয়ে জঙ্গির খোঁজ। এসটিএফ এর হাতে গ্রেপ্তার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি। কাশ্মীরকে ভারত থেকে ভেঙে পাকিস্তানের সঙ্গে জোড়ার লক্ষ্যে এই সংগঠনের জন্ম। আর সেই জাভেদ বাংলায় কেন, প্রশ্ন তো উঠবেই। জাভেদ মুন্সিকে জঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জাভেদ মুন্সিকে নিয়ে আসা হলো আলিপুর কোর্টে। বাংলায় আবারও জঙ্গির খোঁজ। এবার ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। শনিবার রাতে ক্যানিংয়ের গুলশান হাউস থেকে জাভেদকে গ্রেফতার করে এসটিএফ। 31শে ডিসেম্বর শ্রীনগর কোর্টে পেশের নির্দেশ আলিপুর আদালতের। জানা যাচ্ছে মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে, আর ও হলো মোশাররফ আলম গ্রুপের একজন মেম্বার। জাভেদ কাশ্মীরের বাসিন্দা, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। 19শে ডিসেম্বর ক্যানিংয়ে আসে শ্যালকের বাড়িতে থাকছিল। পরিযায়ী শ্রমিক গোলাম গানাইয়ের বোনকে বিয়ে করেছিল। আগে লস্করি তৈবার হয়ে কাজ করত জাভেদ। 2020 সালে এনআইএর একটি মামলায় খালাস হয়। তেহরিক উল মুজাহিদিন একেবারে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। 1990 সালে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইউনুস খানের হাতে তৈরি এই জঙ্গি সংগঠন। মূল উদ্দেশ্য জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানানো। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে জঙ্গিদের ট্রেনিং চলত। মূলত পাকিস্তানি জঙ্গিদের নিয়েই এই সংগঠন কাজ করে। কাশ্মীরি তরুণদের মগজ ধুলাই করেও জঙ্গি সংগঠনে নিয়োগ করে। লস্করি তৈবার সঙ্গে জোট বেঁধে বহু কার্যকলাপ। সংগঠনটিকে সাহায্য করে পাকিস্তান সরকার, আইএসআইও। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মধ্যে এমনিতেই গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই দক্ষিণ 24 পরগনা থেকে জঙ্গি গ্রেফতার উদ্বেগের বিষয়। বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত। ইসলামিক ছাত্র শিবির, হরকত উল জেহাদি ইসলামের মতো সংগঠন বাংলাদেশে এদের সাহায্য করে। পশ্চিমবঙ্গকে কি সেফ করিডর বলে মনে করছে জঙ্গিরা, নাকি বাংলায় লুকিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া খুব সহজ? যতক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ তারা যতক্ষণ সচেতন না হবে এই জিনিসগুলো বারবার চলতে থাকবে। আমি জানি না এখনো পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশের ঘুম ভাঙবে কিনা। পরপর জঙ্গি গ্রেফতার, চরমে রাজনৈতিক তরজা। যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, পুরনো যে বন্ধু সংগঠনগুলো সেই সংগঠনগুলোর সঙ্গেই যোগাযোগ বাড়ানো এবং তাদের সাহায্যে ভারতের বুকে আরেকটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এবং কাশ্মীর পর্যন্ত একটি মসৃণ করিডোর তৈরি করার উদ্দেশ্যই ছিল জাভেদ আহমেদ মুন্সির, এমনটাই প্রাথমিকভাবে গোয়েন্দাদের দাবি। এত জনবহুল জায়গা, সেখানেও আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে? শুধু গঙ্গাসাগর নয়, গোটা রাজ্য নিয়েই দুশ্চিন্তা বাড়ছে। সিজার, অভিজ্ঞান ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। আর যে ক্যানিং থেকে জাভেদ মুন্সি, জঙ্গি জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ক্যানিংকে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন। এই এলাকা কিভাবে জঙ্গিদের গেটওয়ে হয়ে উঠল, খবরটা শুনে আটকে উঠছেন এলাকার মানুষ। এ তো আবার দেশে জঙ্গি না, একেবারে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসা জঙ্গি। সুন্দরবনের জলপথ ধরে কি বাংলাদেশে ঢোকার কোথাও একটা পরিকল্পনা ছিল জাভেদের? এই সন্দেহ কিন্তু জোরালো হচ্ছে। ক্যানিং হাসপাতাল মোড় এলাকার গুলশান হাউস জেলা শহরতলির আর 5টা পাড়ার মতোই, কিন্তু পার্থক্য মারাত্মক। এই পাড়াতেই শ্যালকের নেয়া ভাড়া বাড়িতে থাকত কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। এই যে বাড়িটি আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এটা এখানকার স্থানীয় বাসিন্দা মুনাব্বর পিয়াদার বাড়ি, এবং এই বাড়িতেই 7 মাসের জন্য ঘর ভাড়া নিয়েছিল গুলাম মোহাম্মদ। এই গুলাম মোহাম্মদ কাশ্মীরের বাসিন্দা, তিনি পেশায় শীত বস্ত্র বিক্রেতা। দীর্ঘ বছর ধরেই তিনি ক্যানিংয়ের উন্নত জায়গায় থাকতেন। বর্তমানে তিনি এই ঘরটি ভাড়া নিয়েছিলেন এবং
তার আর বলা যেতে পারে ভগ্নিপতি জাভেদ মুন্সি, যাকে কাশ্মীরের জঙ্গি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে। বা সুন্দরবন রয়েছে, ওপারে বাংলাদেশ রয়েছে, জলপথে সহজেই কিন্তু সেখানে চলে যাওয়ার একটা সুযোগও রয়েছে। সব মিলিয়ে এই জাভেদ মুন্সির ক্যানিংয়ের বাড়িতে আসা এবং এখানে থেকে পুলিশ গ্রেপ্তার করে নেওয়াটা কিন্তু সম্পূর্ণটাই এখন একদিকে যেমন তদন্তের বিষয়, সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত। সামনেই থানা, কিভাবে পুলিশের নাকের ডগায় আত্মীয়ের বাড়িতে ডেরা বাঁধলো উঠছে প্রশ্ন। পাড়ায় জঙ্গি, হতবাক স্থানীয়রা। কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। কাল রাতেই এসছে, মানে রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই, ওকে শুধু ধরে নিয়ে গেল। क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जावेद ऐसे ही बोलो आ गया तो हम सोचे जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया। उसी दिन उसको बोलते মহিলা না, আমি একজন ব্যক্তিকে দেখে দিই। সেই ব্যক্তিকে দেখে মনে হয় কি সে দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে, সাল হলো। আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মাসে চলে, মে মাসে অব্দি চুক্তি করা আছে, তার মধ্যে টাকা শোধ করে দেবো, বাড়ি খালি করে দেবে, চলে যাবে। বাংলার আর কোন কোন পাড়ায় এমন জঙ্গি লুকিয়ে রয়েছে খুঁজে বের করতে পারবে এসটিএফ? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। তবে আশঙ্কা আরো কেন বাড়ছে জানেন? কারণ সীমান্তে অনুপ্রবেশের সমস্যা। আর তারপর রাজ্যে ঢুকেই তো নথি পেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা, এমনকি পাসপোর্টও হাতে পেয়ে যাচ্ছে তারা। আর পাসপোর্ট অফিসেই নাকি জালিয়াতি হচ্ছে বলে খবর। তদন্ত চলার মধ্যেই বর্ডার নিয়ে এখন রাজনৈতিক গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শস্যের মধ্যেই ভূত, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জড়িত ডিআইবি অফিসের পুলিশ কর্মীদের একাংশ। শুধু তাই নয়, পাসপোর্ট অফিসের একাংশেরও যোগ রয়েছে বলে সূত্রের খবর। মোটা টাকার বিনিময়ে পোর্টালে নথি আপলোডে কারসাজির অভিযোগ। আঞ্চলিক দপ্তরের কয়েক মাসে তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রতিদিন 5 থেকে 7টি ভুয়ো নথি যাচাই না করেই নাকি পোর্টালে আপলোড। এরকম পাসপোর্ট হাতে পেয়ে বহু বাংলাদেশি ইউরোপে পাড়ি জমিয়েছে বলে সূত্রের খবর। দোষকার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন। বিএসএফকে ঢেলে সাজানোর দাবিও তুলেছেন ফিরহাদ। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করুন, যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। ফিরহাদ শাহকে নিশানা করতেই শুরু হয়েছে জোর চর্চা। ফিরহাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব। কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। রাজ্য সরকারের সক্রিয় মদতে একদিকে যেরকম বিএসএফকে জমির ব্যাপারে সহযোগিতা না করা, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট, আধার কার্ড, দুষ্কৃতী, সন্ত্রাসী তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা, এই সবটাই করছে তৃণমূল কংগ্রেস। এর জবাব তৃণমূল কংগ্রেস কিনতে হবে। বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ, আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা তারা পারেন না, কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন, স্মাগলার বলুন, অপরাধী বলুন, তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে। দায় ঠেলাঠেলির পালা সেরে সীমান্ত এবং অন্দরের নিরাপত্তা জোর দেবে কি সরকার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে জঙ্গি অনুপ্রবেশ থেকে পাসপোর্ট জালিয়াতি, এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিষয়টি গুরুতর, কেন্দ্র যথাযথ ব্যবস্থা নিচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম ভারত। মন্তব্য রাজ্যপালের। He is ready for any exigencies. We will take action, appropriate action. Since the matter falls within the realm of external affairs, as the governor of a state, I do not want to make any particular comments on that. We will get peace. Situation will certainly be tackled in the best possible manner by the government of India and the competent authorities. These are all matters of detail which the system which is there in India is capable of handling, and we will handle it in the best possible manner. আর এবার নজর রাখবো মন্দারমণিতে যুব তৃণমূল নেতা মৃত্যুর খবরে, কারণ অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে আত্মহত্যা নয়,
খুন করা হয়েছে আমডাঙ্গা তৃণমূল নেতাকে। নিহত তৃণমূল নেতার প্রতিবেশীরা এই অভিযোগ করছেন। মৃত্যুর পিছনে শুধু সম্পর্কের টানাপোড়েনই নয়, ব্যবসায়িক কারণও থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। ঘটনায় মৃতের বান্ধবী ও ভাইপোকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, মৃত্যুর আগে হোটেলের একই ঘরে ছিলেন তৃণমূল নেতা ও ধৃত দুজন। যদি তৃণমূল নেতা আত্মহত্যাই করে থাকেন, তাহলে একই ঘরে থেকে কেন টের পেলেন না বাকি দুজন? ঘনীভূত হচ্ছে এই রহস্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উত্তরের খোঁজে তদন্তকারীরা। চক্রান্ত মার্ডার বলা যেতে পারে, বা মার্ডার। এটা অ্যাকচুয়ালি ওর দীর্ঘদিন ধরেই একটা জমি নিয়ে একটা সমস্যা চলছিল কৃষ্ণ মুখার্জির সাথে। আর ওর সঙ্গে যে মেয়েটাকে দেখা গেছে রুমের মধ্যে, সেটা কৃষ্ণ মুখার্জিরই ভাগ্নি। তো একটা সূত্র উঠেই আসছে ওখান থেকে, বা একটা চক্রান্ত করে ওকে ফাঁসানো হয়েছে এক্স্যাক্টলি এটা। আমি এখন চাইছি যে আমার ছেলের যেসব মানুষগুলো যে ওরা ওরকম ক্ষতি করেছে, তাদের আমি যেন দেখি, আমার সাজা চাই। আমার ছেলের বদল আমি যেন দেখতে পাই যে ওরাই আমার ছেলের ক্ষতি করেছে, আমি একটু সাজা দেখবো। আপনার বাড়িতে আবুল নাসের আসতো না? আমার বাড়িতে দেখেছেন কোনোদিন? জায়গা জমি নিয়ে কি হয়েছিল? জায়গা জমির ফ্যাক্টই তো আসছে না। জায়গাটা মিথ্যে কথা বলছে। এটা আমার মেয়ের সঙ্গে কবে রিলেশন করে, কবে কি করে ওকে নিয়ে গেছে। দোষটা কার? আমার মেয়েকে তো ওই নিয়ে গেছে। তাহলে তো খুনও হয়েছে। খুন হয়েছে, এটা প্রশাসন বলতে পারবে। আমার মেয়ে করতে পারে না এই কাজ, আমি নিশ্চিন্তে বলতে পারি। জানি না কখন গেছে, কখন কি না কি। বোন সম্পর্কে হয়, ও এটা তো করতে পারেই না। আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছি, জানি ন্যায় বিচার পাবো। আমার মামার হচ্ছে জমি জায়গার বিজনেস, তারপর কোর্টে এমনি মৌরির কাজ করে, আর আমার বোন হচ্ছে শপিং মলে কাজ করে। তো তার সাথে এটার কোনো মানেই নেই যে মামার সাথে আমার বোন মিলে যাওয়া। ওকে মানে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু এটা তো মেন ঘটনা এটা না। এটা কেসটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। খুন না আত্মহত্যা তা নিয়ে যেমন পুলিশ তদন্ত করেছে, সেই তদন্তের সাথে সাথে পুলিশ গ্রেপ্তারও করেছে দুজনকে। তবে তনুশ্রীর এই সাথে কতটা যুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছেন তার পরিবার। আইনি সহায়তা চান তার পরিবার। এর মধ্যে তিকোন প্রেম বা কোনো জমি সংক্রান্ত ব্যাপার আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে হেরিয়াতে জাতীয় সড়কে গাড়ির পাশ দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। বাইক আরোহীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। দীঘা নন্দীগ্রাম রুটে সরকারি বাসে ভাঙচুর চালানো হয়। কিন্তু এমন উত্তপ্ত পরিস্থিতি কেন তৈরি হলো জানাবেন আমার সহকর্মী কনিষ্ক আমার সঙ্গে রয়েছেন। কনিষ্ক, দেখো শর্মিষ্ঠা, দীঘা ফেরত পর্যটকদের বেশ কয়েকজন বাইক রাইডার তারা রীতিমতো সোনারপুরগামী, দীঘা থেকে সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় ঠিক হেরিয়া যে তদন্ত কেন্দ্র রয়েছে তার ঠিক অদূরেই, হেরিয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে দীর্ঘক্ষণ নাকি, যেমনটা অভিযোগ, তারা অন্তত বাইক রাইডাররা অভিযোগ করছেন যে বাসের চালক তাদেরকে বারবার সাইড চাওয়া সত্ত্বেও কোনোভাবে সাইড দিচ্ছিল না। মূলত এই নিয়েই বচসা শুরু হয় এবং তারপরে যখন হেরিয়া ঠিক ঢোকার আগেই আসে, তখন বাইক রাইডাররা বাসটিকে ঘিরে ধরে এবং অতর্কিতে বাস চালকের উপরে হামলা করে, হেলমেট দিয়ে কাঁচ ভাঙচুর করে। সমগ্র পরিস্থিতি নিয়ে একটা উত্তেজনা পরিস্থিতি হয়। রীতিমতো আহত অবস্থায় এই মুহূর্তে চালক হেরিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। 4 জনকে আটক করেছে। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে হেরিয়া থানা পুলিশ। রিস্কালাকে বাঁচাতে গিয়ে সাইড দিয়েছে ঘন্টা 9 এবং তারপরে প্রথমেই হচ্ছে কাঁচ ভাঙলো, দুম দুম করে কাঁচের ছিটকে ভেতরে কাঁচ যাচ্ছে। সমস্ত প্যাসেঞ্জার বসছিল, আমি প্রোটেকশন করছি। আমাকে বলছে পুলিশের লোক, আমার ওয়াইফ বলছে আমার বাচ্চা আছে, বলছে আমরা বুঝে নেবো। উনি ড্রাইভার পায়ে ধরছে, এর থেকে আর কি হতে পারে। এদিকে সল্টলেকে সুকান্তনগরে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আটকে পড়েন চালক। দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করে দক্ষিণ বিধাননগর থানা পুলিশ নিয়ে যায়। তবে আঘাত গুরুতর নয় বলে পুলিশ সূত্রে খবর। খড়গপুরে জাতীয় সড়কের উপর ট্রাকে আগুন। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার আগে একরকম পুরো গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার জেরে জাতীয় সড়কে তৈরি হয় যানজট। সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রাক। বেঙ্গালুরু থেকে কলকাতা থেকে আসছিল ট্রাকটি। শর্ট সার্কিট জনিত কারণে গাড়িতে আগুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ এবং দমকল।
ভয় তো থাকবে, বাঘের কি আর ভয় নেই? কার ভয় নেই? কেউ বলছে কাঁকড়া ঝরে আছে, কেউ বলছে জবলায় আছে, কেউ বলছে গিরুলিয়ায় আছে। ওকে তো বুঝতে পারবে না কিভাবে আসবে, কিভাবে কখন চুপ করে ধরে নেবে। শুনলে তো ভয় লাগবে, কি টাটকা জীবনে কি ভয় লাগবে না বলুন? মনতত্ত্ব গাড়ি আসছে যাচ্ছে, বাঘ এখনো ধরা পড়েনি। বাঘিনীকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। জিনাত নিজেই ছুটছে, বনকর্মীদেরও ছোটাচ্ছে। বাঘ ধরার টোপ আছে, সেই টোপে পাই দিচ্ছে না জিনাত। বাঘের ভয়ে সাত তাড়াতাড়ি সন্ধে নামছে এখন জঙ্গলমহলে। সন্ধ্যের অনেক আগেই লোকজন ঘরে সিটিয়ে যাচ্ছেন। রাত ঘুমেও তাড়া করছে জিনাত। ঝাড়গ্রামের পর বাঘিনী পৌঁছেছে পুরুলিয়ার বান্দোয়ানে, রয়েছে রাইকা পাহাড় অঞ্চলে। ঘন ঘন জায়গা বদল করছে সে। জিপিএস ট্র্যাকারে পিছু নিয়ে বন দপ্তরের কর্মীরাও এখন বান্দোয়ানে পৌঁছে গিয়েছেন। চেষ্টার কোনো খামতি নেই। ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের দলও এসে গিয়েছে। সুন্দরবনে বিশেষ দুটি টিমও পুরুলিয়ায় পৌঁছেছে। গ্রামবাসীদের সতর্ক করতে মাইকে প্রচার চালানো হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। ভয় লাগবে না কাঁচা জীবনে? হ্যাঁ, কাঁচা জীবনে কত ভয় লাগছে, তাহলে আমরা কি করে থাকতে পারবো বলো? কানে শুনলে ভয় পাবে না? পাহাড়ের উপরে তো যান অন্যান্য, হ্যাঁ অন্যদিন যাই, আজকাল যাই না। এই কথাটা শুনে আমরা যাই নাই না, জঙ্গল যেতে পারছি না এখন। তাহলে সংসার চলবে কি করে? সংসার চলবে আমাদের? হ্যাঁ, জঙ্গল যেতেই পারছি না, কত আমাদের ভয় লাগছে। ভয় লাগছে লাগছে এরকম কেন না, সেটা কেন উদ্ধার করলে ভয় কখন কে রাতে বিরাতে ঘোরাফেরা কই হয়তো বাঘা লেগেছে, ছাগল জঙ্গল দিয়ে তাকেও ধরতে পারে, আমাদেরকেও একটু করে আসা যাওয়া করতে গেলে ধরতে পারে। এ ভয় তাকে তাড়াতাড়ি উদ্ধার করার ব্যবস্থা করুন। সন্ধ্যা হলেই ভয় লাগছে। এখন একটু কাঠ আনতে কিংবা গরু বাগাল ছাগল নিয়ে যায় তো ওখানেই নিয়ে যায়, এখন যায় না ভয়ে। হ্যাঁ, এদিকে বাঘের তাড়া খেয়ে ক্লান্ত হয়ে মৃত্যু হলো হাতির। উত্তরাখণ্ডের করবেটের জঙ্গলে পুরুষ হাতির মৃত্যু হলো। 2-3 ধরে একটি বাঘ প্রতিনিয়ত ধাওয়া করছিল। ক্লান্তিতেই হাতির মৃত্যু হয় দাবি বন দপ্তরের। মূল কারণ জানতে হাতির ময়না তদন্ত করা হয়েছে। एक टाइगर है 2-3 दिन से उसके पीछे लगा हुआ था, उसका स्टाफ के पास वीडियो भी है और कल रात भी उसके पीछे था और इसको थका के और यहाँ पर गिराया गया है। लेकिन इससे पहले कि टाइगर इसको कुछ और इंजरी पहुंचा था, इसको देख लिया गया और उसके बाद टीम यहाँ पर तैनात है।